শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সবার ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। রাঙা সকালের প্রতিদিনকার আয়োজনে আমরা সফল একজন অতিথি আমাদের সঙ্গে পাই। আজও তার ব্যতিক্রম ঘটছে না, আজও আমাদের সঙ্গে সফল একজন অতিথি থাকছে। পুরো রাঙা সকাল পরিবার আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়াও আছে। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে ভালো কাটার সময়টা ভালো কাটার শুভকামনা জানিয়ে শুরু করছি। রাঙা সকাল সফল মানুষদের জীবন গল্প তুলে নিয়ে আসে এবং আমাদের সকালটাই শুরু হয় আসলে তাদের সঙ্গে। তো বর্ষাকাল প্রায় শেষের দিকে চলে এসছে, আমরা শরতের শুরুর দিকে যাচ্ছি এবং একই সাথে আপনারা জানেন যে একটি ভাইরাস সারা পৃথিবী জুড়ে আমাদেরকে দাপিয়ে বেড়াচ্ছে। আমরা যেন সতর্ক থাকি এবং আমাদের চারপাশ যেন সতর্ক রাখতে পারি। তো আজকে যার সঙ্গে আমরা কথা বলবো তিনি একজন স্বেচ্ছাসেবক সাদিকুল ইসলাম। সবার আগে চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। পৃথিবীতে আসলে বৈরী অবস্থানে রয়েছে এবং আপনাদের মতো মানুষদের আসলে আমাদের বেশি বেশি প্রয়োজন যারা সমাজের কথা চিন্তা করেন। একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই। মাদারীপুরের খাগদা গ্রামে হচ্ছে আপনার জন্ম এবং শৈশবটা ওখানে ছিল কিনা, সবকিছু মিলিয়ে কেমন ছিল? জি, আমি গ্রামেই কাটিয়েছি আমার শৈশবটি এবং সেখানে গ্রামের একটি সাধারণ ছেলে ঠিক যেভাবে করে বেড়ে ওঠে, আমার বেড়ে ওঠাটাও ঠিক অনেকটা ওরকমই ছিল। তবে বলতে দ্বিধা নেই যে কিছুটা হার্ডশিপের মধ্য দিয়ে আমাকে বেড়ে উঠতে হয়েছে। এই যেমন ধরুন যে আমাদের গোয়ালে গরু ছিল, সেই গরুগুলো রক্ষণাবেক্ষণ করা। আচ্ছা। আমার মা হাঁস মুরগি পালন করতেন, সেগুলো রক্ষণাবেক্ষণ করা, যেহেতু আমার বোন ছিল না। এবং আমার ছোট ভাইয়ের বয়স আমার থেকে 10 বছরের ছোট। তো ও যখন জন্মগ্রহণ করে তখন আমার মা আমার পরিবারের প্রয়োজনে চাকরি করতেন। ঠিক সেই সময়টাতে আমার ছোট ভাইকে আমাকে লালন পালন করতে হয়েছে, দেখতে হয়েছে। এবং ওই সময় আমার রান্নাটা শেখা, যেহেতু পরিবারের জন্য রান্না করতে হতো। তো বলতে পারেন যে খুবই ভিন্ন একটি অভিজ্ঞতা নিয়ে আসলে আমি গ্রামে বেড়ে উঠেছি। এবং এই তো। বাবা কি করতেন সে সময়? আমার বাবা একজন ছোট ব্যবসায়ী, তিনি কাপড়ের ব্যবসায়ী। তিনি তার একটি দোকান আছে, সেখানে তিনি কাপড়ের গঞ্জে হাটে। জি। আচ্ছা। তো এরকম একটা পরিবার, গ্রামীণ মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবার, মাঠে গিয়ে কখনো কাজ করা হয়েছে? জমিতে কাজ করা হয়েছে। এই কথাটা বলতে গিয়ে একটা ঘটনা আমার মাথায় চলে আসলো, একটু শেয়ার করি। আমাদের নিজস্ব কিছু জমি আছে, আমাদের যে জমিগুলো আমার বাবা চাষ করেন, এবং পাশাপাশি কিছু জমি আবার আত্মীয় স্বজনের জমি আছে, যেগুলো বর্গা, যেগুলো সেগুলো বাবা করতেন। এবং মোটামুটি আমাদের তাতে করে আমাদের সারা বছর চলে যেত। তো সে কারণে বাবাকে একটু সহযোগিতা করতে হতো মাঠে। তো আমি যখন ক্লাস 7-এ পড়ি, 7 থেকে আমি 8-এ উঠবো, ঠিক সেই সময়ে আমি ঠিক জমিতে কাজ করছি। ধানের চারা রোপণ করছিলাম বাবার সাথে। তো ওই দিন আমার স্কুলের রেজাল্ট ঘোষণা করার কথা। তো আমি জানি যে আজকে রেজাল্ট ঘোষণা হবে, কিন্তু জমিতে কাজ করার কারণে আমি যেতে পারছি না সেখানে সরাসরি যে আমার রেজাল্টটা শুনবো। যদিও আমার পরীক্ষা খুব ভালো হয়েছিল, আমি প্রত্যাশা করছিলাম যে আমার রেজাল্ট খুবই ভালো হবে। আমি যখন ক্লাস 7 থেকে 8-এ বার্ষিক পরীক্ষার ফলাফল। তো আমি জমির কাজের কারণে যেতে পারিনি। এবং পরবর্তীতে আমি স্কুলে গিয়ে যখন আমি পৌঁছালাম স্কুলে, তখন অলরেডি রেজাল্ট ঘোষণা করা শেষ। এবং আমি দেখলাম যে আমার রেজাল্ট খুবই ভালো হয়েছে। তো সাথে সাথে আমার একটু মন খারাপ হয়ে যায় যে এই ভালো ফলাফলটা আমি সরাসরি এসে শুনতে পারলাম না। রাইট। না, এটা আসলে জীবনের একটা অন্যতম অংশ হয়ে যায় একটা সময়। মানুষ আসলে থেমে থাকে না। আপনি এই কাজগুলো করেছেন এবং আপনি এখন যে কাজগুলো করছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আমরা যতদূর জানি। ওখান থেকে গ্রামীণ একটা পরিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, এটা কিন্তু বাংলাদেশের অনেক ছেলেমেয়ের ভাগ্যেই সম্ভব হয় না। তো নিশ্চয়ই পড়াশোনায় অনেক ভালো ছিলেন। পড়াশোনায় অনেক ভালো ছিলাম সেটা বলবো না, তবে আমার কাছে সবসময় যেটা মনে হয়েছে যে আমাকে এই গণ্ডিটা থেকে বের হতে হবে। তো এই গণ্ডিটা থেকে বের হওয়ার জন্য অবশ্যই সর্বপ্রথম রাস্তা হচ্ছে যে ভালো ফলাফল করা। এবং আরেকটা বিষয় হলো যে আমি যখন পড়তাম তখন অনেস্টলি যে আমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে বা পরীক্ষায় শুধু ভালো করতে হবে সেজন্য পড়তাম না, ইন্টারেস্ট থেকে পড়া, যে জানার জন্য পড়া। তো এই বিষয়টা আমার ভেতরে সবসময় বেশি কাজ করতো। তো আমার মনে হয় যে
শুরুর দিকে আমার স্কুলের পারফরমেন্স বা সব কিছু মিলিয়ে সেটা খুব বেশি ভালো না হলেও এই ব্যাপারটি আমার পরবর্তী জীবনে অনেক কাজে লেগেছে। স্কুল নিশ্চয়ই। তো মাদারীপুরেই আপনার কেটেছে। মাদারীপুর। সেখানে কতদিন থাকতে হয়েছে আপনাদের? আমি এসএসসি পর্যন্ত ছিলাম। আচ্ছা। এসএসসি পরীক্ষা আমি আমার গ্রামে দিয়েছি, গ্রামের একটি স্কুলে। তারপরে আমি ঢাকায় এসেছি আর কি। বাহ। ঢাকায় যাওয়ার গল্পও শুনবো, তবে এই মুহূর্তে আমি যতটুকু আসলে জানি আপনার সম্পর্কে সেটা দর্শকদের একটু জানিয়ে আসতে চাই। অবশ্যই। করোনা মহামারীতে রাজধানীর ঘরবন্দি মানুষের জরুরি প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিহন্নলা নামের একটি সংগঠন। চাল ডালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য, জরুরি ওষুধ, শিশু ও গর্ভবতী নারীসহ অসুস্থদের হাসপাতালে পৌঁছে দেয়া, বিপন্ন মানুষের মাঝে খাবার বিতরণ সহ জরুরি সেবা দিয়েছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী আমাদের আজকের অতিথি সাদিকুল ইসলাম, সংগঠনটির উদ্যোক্তা ও সভাপতি। দেশে করোনা মহামারীর শুরু থেকে নিজ উদ্যোগেই জরুরি সেবা প্রদান শুরু করেন তিনি। 10 জন তৃতীয় লিঙ্গের মানুষ সহ 15 জন সদস্যদের একটি দল রয়েছে তার। দীর্ঘ 4 মাস ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে এ পর্যন্ত প্রায় 3000 মানুষের কাছে বিনা পারিশ্রমিকে সেবা পৌঁছে দিয়েছেন তারা। 2018 সালে তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, জেন্ডার সংবেদনশীলতা, সমাজ সচেতনতায় কাজ করার লক্ষ্যে বিহন্নলা সংগঠনটি গড়ে তোলেন সাদিকুল ইসলাম। বিভেদহীন সমাজ গড়ায় অবদান রাখায় 2018 সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এই গল্পগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো, বিস্তারিত শুনবো, তবে ছোটবেলার গল্পে ছিলাম তো। মাদারীপুরেই আপনার স্কুল কলেজ কেটেছে। স্কুল আমার এসএসসি দিয়েছি এসএসসির আমি পরে স্কুলে। আপনি কোথায় এসেছেন? ঢাকায় এসেছেন। ঢাকায় এসে কোথায় ঢাকায় ভর্তি এসেছি। আমি হয়েছেন? শুরুতেই বলছিলাম যে জি। আসলে আমার মনে হয়েছিল যে আমাকে এই গণ্ডিটা থেকে বের হতে হবে, কারণ কেন? আচ্ছা, এটা খুব টার্নিং একটা পয়েন্ট আপনার ভিতরে। এই ফিলিংসটা ওইরকম একটা ফিলিংসটা গ্রাম আসার অঞ্চলে কে পেছনে দিল? হ্যাঁ, মিডিয়া অনেক বড় একটা ভূমিকা পালন করেছে আমি Media, বলবো। আই মিন রেডিও, এফএম রেডিও শুনতাম আমি। ওকে। আচ্ছা। একটু বলি যে আমি ছোটবেলা থেকে একটু বেশি স্বাধীন চেতা ছিলাম। হ্যাঁ। যেহেতু আমি পরিবারে একটা বড় রোল প্লে করতাম, ঘরের কাজকর্ম করে বা মাকে হেল্প করে, বাবাকে হেল্প করে, তো ওই কারণে আমি ওই স্বাধীনতাটা আমার পরিবারে পেয়েছি। ওকে। যেমন ধরেন যে গ্রামের একটি ছেলের বা মেয়ের সন্ধে হলেই তাকে কি করতে হবে, যে তাকে পড়তে বসতে হবে। এইটা হচ্ছে তার, এটাই হচ্ছে নিয়ম। শান্ত আইন। এবং বাবা মা যদি পড়তে না বসা হয় তাহলে বাবা মা বকাঝকা করবে। আমার ক্ষেত্রে যেটা ব্যাপার ছিল যে সন্ধ্যার পরে আমি দেখি যে আমার পরিবার সবাই বসে টিভি দেখছে, বা রাতে সবাই একসাথে বসে ডিনার করছে, বা কেউ কোনো গেস্ট আসে তার সাথে বসে আড্ডা দিচ্ছে, আমি সেগুলো মিস করে যাচ্ছি। এবং আমি যখন পড়ার টেবিলে বসছি পড়ার জন্য, তখন আমার পড়ায় মন বসছে না। তো হুট করে আমার মাথায় আসলো যে আসলে এভাবে হবে না। আমি পরিবারের সাথে একসাথে টিভিও দেখব, আমি একসাথে আড্ডাও দিব, সময়ও কাটাবো এবং একসাথে ডিনারও করবো। সবকিছু যখন ক্লোজড, সবাই যখন ঘুমাতে যাবে তখন আমি পড়তে যাব। এবং এই কাজটি আমি সবসময় করতাম। তো এবং আমার পরিবার সেখান থেকে একটা ভালো ফলাফল হয়তো বা তারা পেয়েছে বলে তারা কখনো আমাকে এই ব্যাপারে কখনো বাধা দেয়নি। তো সামহাও আপনি ওই টেলিভিশন এবং রেডিওর বিভিন্ন কার্যক্রম দেখে ইন্সপায়ার্ড হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এই জায়গাটাতে থাকি, আমি হয়তো বা এক্সপ্লোর করার যে আমার যে মানসিকতাটা, সেটা হয়তো বা কখনো পূরণ হবে না। এবং মানুষের সাথে মেশা, মানুষ সম্পর্কে জানা, আরো বেশি জানা, সেই সুযোগটা কখনো তৈরি হবে না। সেই চিন্তা থেকেই মূলত ওই ভাবনাটা আসে যে আমাকে এই গ্রামের থেকে বের হতে হবে। ফাইন। আপনি তো কলেজ পড়লেন কোথায়? ঢাকাতে। ঢাকাতে। ঢাকা কোন কলেজে? নটরডেম কলেজে। ও, বিউটিফুল। তার মানে আপনার এসএসসি রেজাল্ট ভালো ছিল? হ্যাঁ, এসএসসি রেজাল্ট ভালো ছিল এবং ওই চিন্তাটা থেকেই যে আমাকে যদি ঢাকায় যেতে হয় তাহলে অবশ্যই আমাকে ভালো করতে হবে। বিউটিফুল। নটরডেমে আপনি আপনার বিভাগ কি ছিল? সায়েন্স, মানবিক ছিল। মানবিক বিভাগে পড়াশোনা করলেন। তো নটরডেমে যখন চলে এসেছেন তখন থেকে নিশ্চয়ই টার্গেট ছিল যে আপনাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে, যেহেতু মানবিক বিভাগেই আপনি পড়ছিলেন। জি জি, তখন থেকেই এটা আমার টার্গেট ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে ভর্তি হতে হবে। ঠিক সেভাবে করেই পড়াশোনা করছিলাম। তবে যেহেতু আমি শুরুতেই বলেছি যে আমার পরিবারকে সবসময় একটা হার্ডশিপের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এখন হয়তো বা অনেকটা ভালো আছি। তো সেই সময়টাতে আমার পরিবারের পক্ষে আসলে ঢাকাতে তার একজন সন্তানকে রেখে পড়াশোনা করানোর এই ব্যাপারটিতে তারা আসলে সক্ষম ছিল না ঠিকভাবে। তো ওই কলেজ জীবনটাও আমাকে পুরোপুরি একটা হার্ডশিপের মধ্য দিয়ে পার করতে হয়েছে। বিউটিফুল। আপনি কি করতেন ওই সময়টাতে? শুরুর দিকে আমার পরিবার আমাকে সাপোর্ট দিয়েছে, কষ্ট হলেও তারা সাপোর্ট দিয়েছে, যেহেতু আমি তাদের কাছে সেই প্রমাণটা রাখতে পেরেছিলাম। তো তারপরে আমার চিন্তা আসলো যে আমাকে নিজেকে কিছু একটা করতে হবে। দেন আমি ঢাকাতে শুরুতে এসেই তো আসলে টিউশনি পাওয়া যায় না, বা আরো সমস্যা হচ্ছে মানবিক বিভাগ। এক্স্যাক্টলি। তো
সে কারণে তারপরে আমি শুরু করেছি, অবশ্য শুরু করতে পেরেছিলাম। কি করলেন তখন? তখন টিউশনি করা শুরু করলাম এবং আস্তে আস্তে নিজের প্লাস হচ্ছে আমার কলেজ থেকেও আমি একটি সহযোগিতা পেয়েছিলাম। কমার্শিয়াল ব্যাংক অফ সিলন থেকে একটা স্কলারশিপ পেয়েছিলাম, যেটা থেকে মোটামুটি পার মান্থ একটা ভালো সাপোর্ট আসতো। সেটা প্লাস আমার টিউশনি এবং আমার পরিবারের সাপোর্ট সব মিলিয়ে আসলে খুব ভালোভাবে আপনার এসএসসি রেজাল্ট কি ছিল? জিপিএ 5 ছিল। ওকে, তো ঢাকা ইউনিভার্সিটিতে আপনি আইআর এ পড়ছেন নাকি? কোন সাবজেক্টে IER পড়ছেন? আইআর। আচ্ছা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। শিক্ষা ও গবেষণা। তো এই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কি টার্গেট ছিল নাকি অন্য কোনো সাবজেক্ট টার্গেট ছিল? শিক্ষা ও গবেষণার টার্গেট ছিল না অবশ্য। আমার ইচ্ছা ছিল যে আমি ইংরেজি অথবা অর্থনীতি বিভাগে পড়বো, কারণ এই দুইটা আমার পছন্দের জায়গা। তো ফরচুনেটলি আমি ফরচুনেটলি এই কথাটাই বলছি যে শিক্ষা নিয়ে যারা কাজ করে, আমরা যতটুকু জানি যে পরবর্তী প্রজন্মের যে বিষয়গুলো লিড দিবে সেটার মধ্যে শিক্ষা হচ্ছে অন্যতম। তো আমি সেই ডিপার্টমেন্টের ছাত্র হতে পেরেছি, সেই বিষয়টা নিয়ে কাজ করার সুযোগ হয়তো বা আমার হবে সামনে। সেই জন্য আমি বলছি যে ফরচুনেট। সামহাও আপনার ওটাতে হয় নাই, যে কারণে পিছিয়ে এসছে, ওইভাবে আপনি সাবজেক্ট সিলেক্ট করেছেন, সেটা আমরা সবাই জানি, ঢাকা ইউনিভার্সিটির মোস্ট কমন কেসেস। কিন্তু আপনি যখন ভর্তি হলেন তখন পর্যন্ত আপনি এই সামাজিক মানুষ হয়ে ওঠা বা কমিউনিটি পিপলদের নিয়ে চিন্তা করা এরকম ঘটনা তো নিশ্চয়ই ঘটেনি? সেটা শুরু হয়েছিল মূলত স্কুল থেকে। আচ্ছা, কিরকম? স্কুল থেকে শুরু হয়েছিল ঠিক এভাবে। আমি দেখলাম যে আমি আমার বাবাকে আমার যখন খাতার প্রয়োজন আমার নিজের জন্য, তো বাবাকে অনেক সময় বললে বাবা হয়তো ইগনোর করে যাচ্ছে, অথবা আমার যেটা প্রয়োজন সেটা আমি পাচ্ছি না। তো আমি এই পড়াশোনার জন্য আমার যে ইকুইপমেন্টসগুলো দরকার, যে ম্যাটেরিয়ালসগুলো দরকার, সেগুলো আমি এনাফ পাচ্ছি না। তো আমার কাছে তখন থেকে ফিল হতে শুরু করলো যে এই সমস্যাগুলোতে তো অন্য স্টুডেন্টরাও অনেকে ভুগছে। এবং আমি দেখছিলাম যে একদিন আমার ক্লাসে একজন স্টুডেন্ট, মানে আমার বন্ধু, সে একটি বই কিনতে পারছে না। তো আমার শিক্ষক তিনি যেটা করলেন যে সবার কাছ থেকে চাঁদা তুলে, ক্লাসরুমে সবার কাছ থেকে চাঁদা তুলে ওকে একটি বই কিনে দেওয়া হলো। তো ওই দিন থেকে আমি ইন্সপায়ার্ড হলাম যে তাহলে আমার পুরো স্কুলের অন্যান্য শ্রেণীতে বা অন্যান্য গ্রেডের স্টুডেন্টদের তো হয়তো এরকম সমস্যা থাকতে পারে। তো স্কুলে একটি ইউনিয়ন বা একটা সংগঠন করার চিন্তা করলাম এবং সেটাই আমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে প্রস্তাবনা দিলাম এবং তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করলেন। এবং সেটা রানিং হতে হতে বা সেটা চলতে চলতেই হচ্ছে যে আমি স্কুল থেকে বের হয়ে গেলাম। তারপরে আর সেটার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়নি। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম যে সেটা হয়তো বা বিশ্ববিদ্যালয়ের আমার স্কুলের শিক্ষকরা এখনও সেটি কন্টিনিউ করছেন এবং সেভাবে করেই স্কুলের যারা নিডি স্টুডেন্ট আছে তাদেরকে সাপোর্ট করছে তারা। তো সেটা হয়তো বা ঠিক ওভাবে করে একটা সংগঠনের পর্যায়ে পর্যন্ত পৌঁছায়নি, সেটা স্কুল তার ইন্টারনাল জায়গা থেকে হয়তো বা ওই সহায়তাটা করছে। কলেজে এসে হয়তোবা কলেজে আসার পরে আমার যেটা মনে হয়েছিল যে কিছু একটা করা দরকার, কিছু একটা করা যায়। কারণ আমি নর্ডেম কলেজে পড়তাম, আমার বাসা ছিল মুগদাতে। তো মুগদাপাড়া থেকে আমি যখন নর্ডেম কলেজে যেতাম হেঁটে যেতাম, 25 মিনিট সময় লাগতো হেঁটে যেতে। তো কমলাপুর রেল স্টেশনের ওভারব্রিজটা পার হতে হতো। এবং আপনারা হয়তো বা লক্ষ্য করবেন যে ওই জায়গাগুলোতে আসলে ভ্রাম্যমান ভাসমান মানুষের সংখ্যা অনেক বেশি দেখা যায় এবং বিচিত্র মানুষ দেখা যায় চোখের সামনে। তো আপনি যে গল্প বলছিলেন যে ভাসমান মানুষদের আপনি দেখছিলেন বা কিছু একটা তাদের অ্যাটাচমেন্টে আসা, জি বলুন, তারপর কি হলো? তখন থেকেই আসলে চিন্তা আসে যে কিছু একটা যদি করতে পারতাম। যদিটা এই কারণেই, কারণ আমার কিছু ব্যক্তিগত সীমাবদ্ধতা ছিল, আমি চাইলেই আসলে সরাসরি কিছু করতে পারবো না, সেটার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে বা সেটার জন্য কিছু মানুষের জানাশোনা লাগবে। তো এভাবে করে বা আমার এক পরিচিত এক আত্মীয়, তিনিও ঢাকায় থাকতেন, তিনিও আমার বয়সেই কাছাকাছি। তো তিনি বললেন যে তিনি একটা স্কুলে কাজ করেন কমলাপুর রেল স্টেশনে, সেটার নাম মজার স্কুল। মজার স্কুল? হ্যাঁ, ওরা স্কুল বলতো, মজার স্কুল। ইশতিয়াক না কি যেন নাম ওর? হ্যাঁ, আরিফ। আরিফ, রাইট, হ্যাঁ জি, আরিফ ভাই এবং জাকিয়া আপু, দুজনের সাথে আমার পরিচয় ছিল। পরবর্তীতে অনেক ঝামেলাও হয়েছিল। হ্যাঁ, মানববন্ধন হয়েছিল সেটা নিয়ে, পুলিশ অ্যারেস্ট নিয়ে পরবর্তীতে ওরা ভুল প্রমাণিত হয়েছে সে বিষয়টা অবশ্য। আমি মূলত সেই ঘটনার আগে তাদের সাথে পরিচয়। ওকে, হ্যাঁ, তারপর? তো তারপরে আমি ওই ভাইয়ের পরামর্শে বা ভাইয়ের সহযোগিতায় আমি স্কুলের সাথে কাজ করা শুরু করি এবং যেহেতু এটা আমার বাসার কাছে ছিল এবং আমি ওই মানুষগুলোকেই সবসময় দেখতাম আমার কলেজে আসা যাওয়ার পথে, তাদের জন্য কাজ করতে পারছি বা তাদের সাথে মিশে তাদের গল্পগুলোকে জানতে পারছি। মজার স্কুলের একটা সুন্দর সিস্টেম প্রসেস ছিল যে স্কুলে পড়ানো শুরু করার আগেই
মানে শুরুতেই হচ্ছে যে বাচ্চাদের সাথে গল্প করে তাদের স্টোরিগুলোকে জানা, কারণ এই মানুষগুলোর গল্প আসলে কেউ শুনতে চায় না, বা এই মানুষগুলোর গল্প শোনার মতো কেউ নেই। তো শুরুতে তাদের গল্পগুলো শোনা, যে কিভাবে সে এখানে আসলো, তার পরিবারের কি অবস্থা, তার সার্বিক খোঁজ খবর নেওয়া। তো সেখানে নানা রকমের গল্প, সেগুলো কিছু গল্প মজার, কিছু গল্প খুবই বেদনার। এই গল্পগুলো শুনে আমি আরও অনেক বেশি কি বলবো, যে আরও চিন্তাটা একটু বৃদ্ধি পেতে থাকে, যে না তাহলে তো কিছু একটা করতে হবে। তো মজার স্কুলের সাথে তাদের নিয়ম অনুযায়ী যেভাবে করে ক্লাস নেওয়া, তাদেরকে পরিচ্ছন্নতার বিষয়ে শেখানো, পরিচ্ছন্ন করা, ছবি আঁকানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের শেখানো কার্যক্রম পরিচালনা করেছে তারা সেখানে, এবং সেখানে আমি শিক্ষক হিসেবে সম্পৃক্ত ছিলাম। তো আমার মাঝে মাঝে যেটা মনে হতো, যে আমি রাতের বেলা চিন্তা করতাম একা একা, যে একটু ঘুরে আসি, দেখি অবস্থা। তো মাঝে মাঝেই আমি একা একা কমলাপুর রেল স্টেশনে চলে যেতাম। স্টেশনে গিয়ে, যেহেতু আমি স্কুলের একজন শিক্ষক ছিলাম, তো ওখানে মজার স্কুলকে সবাই চিনত, সকল বাচ্চা থেকে শুরু করে প্রশাসনের লোকজনও চিনত। তো কেউ জিজ্ঞাসা করলে যে আমি মজার স্কুলের একজন শিক্ষক, তো তাদের সাথে গিয়ে খেলতাম রাতের বেলা, কথা বলতাম, অনেকের সাথে আড্ডা দিয়েছি রাতের বেলা। তো এভাবে করে এক্সপ্লোর করতাম। তো এভাবে করেই মূলত হচ্ছে ঢাকা শহরে এসে একটা সংগঠনের সাথে কাজ করা শুরু। তারপরে সামহাও হচ্ছে মজার স্কুলের সাথে আমার কাজ করা হয়নি, দেন আবার পড়াশোনার সাথে, মানে পড়াশোনায় মনোযোগী হয়ে যাওয়া বা এই কেন্দ্রিকতার মধ্যেই চলে আসি। ওকে, তারপর কি হলো, নিজের এই বৃহন্নলার জায়গাটা কিভাবে তৈরি হলো? সেটাও ওই কলেজেই, আমার কলেজের শেষের দিকে আমি কমলাপুর রেল স্টেশনে বললাম যে এক্সপ্লোরেশন, আমি একদিন সন্ধ্যার পরে এসে আমি একা একা বসেছিলাম কমলাপুর রেল স্টেশনের ওভারব্রিজের ওপরে সন্ধ্যের পরপর। তো হঠাৎ করেই একজন ট্রান্সজেন্ডার আসলেন। আমার আসলে তাদের সাথে আমার জীবনে অভিজ্ঞতা খুবই কম, গ্রামে দু একবার দেখেছি বা মাঝে মাঝে দু একবার রাস্তাঘাটে দেখেছি, ইগনোর করে গিয়েছি আর কি অন্যদের মতো। তো সেদিন সে আসলেন, আসার পরে আমার একটু মন খারাপ ছিল সামহাউ, এবং আমি আসার সাথে সাথে তিনি আমাকে একটা বাজে প্রস্তাব করলেন। একদম সোজা কথায় বলতে গেলে যে তারা তো প্রস্টিটিউশনের সাথে ইনভলভ, ঠিক ও ধরনেরই একটি প্রস্তাব তিনি আমাকে করলেন, এবং আমি খুবই রাগান্বিত হয়ে যাই, এবং আমি তাকে খুব বাজেভাবে রিয়াক্ট করি, এখান থেকে চলে যাও, মানে ঠিক খুব বাজেভাবে রিয়াক্ট করি। এবং তিনি কষ্ট না পেয়ে, বা তিনি আমাকে গালি বকা বা ওইভাবে রিয়াক্ট না করে, তিনি বুঝতে পারলেন হয়তোবা যে আমার কিছু একটা হয়েছে, আমার হয়তোবা কোনো কারণে মন খারাপ, বা আমি হয়তোবা এইভাবে রিয়াক্ট করতে চাইনি, বাট আমি সামহাও করে ফেলেছি। তো উনি আমাকে বললেন যে ভাইয়া আপনার কি হয়েছে, মানে সাথে সাথে আমাদের মধ্যে কনভারসেশনটা চেঞ্জ হয়ে যায়, এবং আমি বুঝতে পারি যে সে আমার বকাতে সে কোনোভাবেই ক্রোধান্বিত হয়নি, বরঞ্চ সে হয়তোবা সে খুব ফ্রেন্ডলি একটা অ্যাপ্রোচে তিনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন। তো কনভারসেশনটা চেঞ্জ হয়ে যায়, এবং আমিও তাকে জিজ্ঞাসা করি যে আপনি কি করেন, কোথায় থাকেন, আপনার নাম কি, মানে এভাবে একটি ইন্ট্রোডাকশন আমাদের মধ্যে হয়, এবং আস্তে আস্তে একটা গল্পের মধ্যে চলে যাই আমরা, কনভারসেশনটা একটা ফ্রেন্ডলি কনভারসেশনে চলে যায়। দেন অনেকক্ষণ কথা বলার পরে তারপরে তিনি আমার সম্পর্কে জানলেন, আমিও খুব আগ্রহ নিয়ে তাদের সম্পর্কে অনেক কিছু জানতে চাইলাম। শেষ পর্যন্ত আমি যখন বাসায় ব্যাক করব, তিনি জাস্ট বন্ধু হিসাবে তিনি আমাকে বললেন যে ভাইয়া এই টাকাটা রাখেন, এটা আপনার জন্য রিক্সা ভাড়া, আমার শুভেচ্ছা একটা হিসেবে আমি দিলাম, এটা দিয়ে আপনি রিক্সা ভাড়া দিয়ে বাসায় যাবেন। তো সাথে সাথে আমার ভেতরটা নাড়া দিয়ে উঠলো যে এটা কিভাবে সম্ভব, ঢাকা শহরের মতো একটি জায়গায়, ইটকাঠের শহর, সেখানে কেই বা কার আপন, ঠিক এভাবে করে তিনি কেন আমাকে রিক্সা ভাড়া অফার করছেন। তো আমি খুব অবাক হই, এবং এই কমিটি সম্পর্কে তো আমার এমনিতেই খুব বেশি একটা ধারণা নেই। সেদিন থেকে ধারণাটা অনেক বেশি বদলে যায়, এবং কিছুটা সেদিন থেকেই তাদের নিয়ে কাজ করার মানসিকতাটা জন্ম হয় আমার ভেতরে। তবে তখন আসলে সেই সুযোগটা ছিল না, তখন আপনি কলেজে পড়ছিলাম, রাইট। তো তারপরে ঠিক চিন্তাটা আসলে আর ওভাবে ছিল না তাদের নিয়ে ওভাবে করে। বিশ্ববিদ্যালয়ে আসার পরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে আমি যেহেতু শুরুতে বলছিলাম যে আমি সলিমুল্লাহ মুসলিম হলে থাকি, ফুলার রোডে আমরা বন্ধুরা মিলে গভীর রাতে আড্ডা দিচ্ছি, চমৎকার একটা জায়গা, আড্ডা দিচ্ছি একসাথে, একটু গভীর রাতে 1:30 থেকে 2টার মতো বাজে তখন। তখন তো ক্যাম্পাসে, এখন হয়তো বা পরিবেশটা একটু চেঞ্জ হয়েছে, আগে গলা ছেড়ে গান গাওয়া রাস্তায় বসে এই প্র্যাকটিসটা ছিল খুব বেশি।
আমরা এরকম আড্ডা দিচ্ছি, উদয়ন স্কুলের সামনে বসে আড্ডা দিচ্ছি। তো হঠাৎ করে দুজন ট্রান্সজেন্ডার আসলেন। আমরা তাদেরকে ফেজে চিনতাম, কারণ তারা হয়তো বা ক্যাম্পাসের আশেপাশেই মুভ করতো। হ্যাঁ, এসে জাস্ট আমাদের পাশে বসলেন। যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের ঠিক ওই অন্যদের মতো ভয় পাওয়া যে তারা আসছে বলে উঠে চলে যেতে হবে, কনফিডেন্টের একটা জায়গা ছিল। তো যার কারণে তারা বসলেন, আমরাও আমাদের মতো গান করছি, তারা এসে বসলেন। গান একটা শেষ হওয়ার পরে হাততালি দিলেন, তারপরে বললেন যে ভাই ওই গানটা গান, মানে তারাও তাদের পছন্দসই গানের জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করলেন। আমরাও আবার তাদের মতো রিকোয়েস্ট রাখার চেষ্টা করলাম, গান গাইলাম, তারপরে হাততালি দিন। তো এইভাবে আড্ডা শেষ হওয়ার পরে তাদের সাথে একটা ইন্ট্রোডাকশন হলো, একটা পরিচয় হলো, কথা হলো যে কোথায় থাকেন আপা, কি করেন। এইভাবে করে একটা কনভারসেশন হওয়ার পরে তারা আবার তাদের মতো করে চলে গেল। তো ওনারা চলে যাওয়ার পরে আমার মাথায় এই দুইটা জিনিস, মানে আমার দুইটা ঘটনা মিলে আমার মাথায় একটা প্রতিক্রিয়া জন্ম হয় যে তাহলে আসলে সমস্যাটা কোথায়, যে এই মানুষগুলোর সাথে আমরা কেন একসাথে খেতে পারি না, এই মানুষগুলোর সাথে কেন আমরা একসাথে বসবাস করতে পারি না, এই মানুষগুলোকে কেন আমরা একটা আলাদা একটা চর্চার মধ্যে রেখে দিয়েছি, একটা আলাদা গণ্ডির মধ্যে ফেলে রেখেছি। মানে সমস্যাটা তো কোথায়? কই, তারা তো আসলো, বন্ধুর মতো আড্ডা দিল, গল্প করলো, গানের রিকোয়েস্ট করলো, তাহলে সমস্যাটা কোথায়? তো ওখান থেকেই মূলত মূল ভাবনাটা শুরু। এবং তখনই মাথায় আসলো যে না, কিছু একটা করতেই হবে। তো তখন থেকেই পরিকল্পনাটা আটা শুরু করলাম যে যেহেতু আমি শিক্ষা বিজ্ঞানের স্টুডেন্ট, তো তাদের শিক্ষা নিয়েই মূলত আমি ভাবনাটা প্রথমত আসে যে তাদের শিক্ষার ব্যাপারটাতে তাদেরকে কিভাবে এডুকেশনের মেইন স্ট্রিমে নিয়ে আসা যায়, সেভাবে করে চিন্তা শুরু করলাম। এবং লাকিলি আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা সংগঠন, তারা একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করলো যে শিক্ষা পরিকল্পনা জমা দেওয়ার জন্য বলল। এবং সারা দেশ থেকেই বেশ ভালো সারা এসেছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা দল গঠন করে তারা তাদের পরিকল্পনাগুলো শেয়ার করলো। আমরাও এই ট্রান্সজেন্ডার কমিউনিটি নিয়ে একটা খুবই স্পষ্ট এবং খুবই বাস্তবধর্মী একটা পরিকল্পনা আমরা দেওয়ার চেষ্টা করেছি। শেষমেশ খুবই আনএক্সপেক্টেড বাট ফরচুনেট যে আমাদের আইডিয়াটা চ্যাম্পিয়নশিপ অর্জন করে এবং আমরা সেখান থেকে একটা ভালো সিড মানি পাই। তো ভাবনা প্লাস ভাবনার বাস্তবায়ন, এই দুইটার মধ্যে খুব বেশি সময় নেয়নি এবং সেই সুযোগটা খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে গিয়েছিলাম, যার ফলে আমাদের যে আইডিয়াসগুলো ছিল সেগুলো ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসতে আমাদের খুব কম সময় লেগেছে। সিড মানিটা কোথা থেকে আসলো? সিড মানিটা এই সংগঠনের পক্ষ থেকে, যে সংগঠন এই কম্পিটিশনটা অ্যারেঞ্জ করেছিল তাদের পক্ষ থেকে। ওকে, সো এই সিড মানিটা বেসিক্যালি আপনাদের পরিকল্পনাটা আপনারা বৃহন্নলাদেরকে নিয়েই দিলেন, তার আগ পর্যন্ত তেমন কোনো কার্যক্রম ছিল না, সিড মানিটা নিয়ে আপনারা কাজ শুরু করলেন। বিষয়টা কি এরকম? জি, সিড মানিটা নিয়ে কাজ শুরু করছি এরকম নয়। সিড মানিটা যেহেতু একটা অফিসিয়াল প্রসেস ছিল যে সেটাকে পাওয়ার, এবং এরকম যে তারা 50% আগে দিবে, তারপরে 50% কাজ দেখে তারপরে দেবে। হ্যাঁ, তো মূলত আমরা কম্পিটিশনটা উইন করার পরে 6 মাস পরে তারা আমাদেরকে সিড মানিটা প্রোভাইড করে। তাদের হয়তো অফিসিয়াল কিছু ডিফিকাল্টিস ছিল। তো আমরা মূলত চ্যাম্পিয়নশিপ অর্জন করার পরেই ক্যাম্পাসে সবাই জানলো যে আমরা এরকম একটা আইডিয়া নিয়ে আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করেছি। তো মানুষও আমাদের সম্পর্কে জেনেছে এবং আমরাও মাঠে নেমেছি যে মূলত ক্যাম্পাসে যারা সমমনা রয়েছে, এই কথাগুলো এই কমিউনিটির মানুষদেরকে নিয়ে যারা শুরু থেকে চিন্তা করেছে, হয়তো বা ওরকম প্ল্যাটফর্ম পাইনি কাজ করার জন্য, তাদেরকে আমরা একসাথে যুক্ত করা শুরু করলাম। কাজটা কি ছিল বা প্ল্যানটা কি ছিল একটু যদি বলা যায়? পরিকল্পনাটা ছিল যে আমরা দেখেন, আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। সেই দৃষ্টিকোণ থেকে নারীও যদি সেরা হয়, পুরুষও যদি সেরা হয়, তাহলে একজন ট্রান্সজেন্ডার সেও সেরা। তাহলে কেন তাকে আমরা সমাজে তাদেরকে আলাদা করে রাখবো? তো এই জিনিসটাই না আমরা আমাদের মানুষের মননের ভেতরে এখনো ঢোকে নাই, বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে। সেটা কিভাবে সবার আগে পুশ করা যায় যে এইরাও যে মানুষ সমাজের, এরাও যে সৃষ্টির সেরা জীব, এদেরকে দিয়েও যে আপনি চাইলে কিছু করতে পারেন, এরাও যে সমাজে ভালো কিছু করতে পারে, সেই চিন্তাটা আমার সমাজের মানুষের ভেতরে ঢুকাতে হবে সবার আগে। সেটা কিভাবে করা যাবে? সেটার জন্য তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত করব। কারণ তারা বরাবরই, খুবই সহজ কথা, যে আমি সাদিক, আমার পরিবার যদি আমাকে কোনো কারণে ঘর থেকে বের করে দেয়, আমি হয় ড্রাগ এডিক্টেড হব, না হয় আমি মাদকের সাথে সম্পৃক্ত, মানে আমি খুন খারাপি করব, যে কোনো বাজে কাজ করব। এটা খুবই স্বাভাবিক, কারণ আমাকে বেঁচে থাকতে হবে এক, আর দ্বিতীয় কথা আমার পরিবারের প্রতি আমার একটা ক্ষোভ আছে যে কেন কোনো অকারণে আমাকে পরিবার থেকে বের করে দেওয়া হলো। একজন ট্রান্সজেন্ডার, তাকে ঘর থেকে বের করে দেওয়ার পেছনে অনেক গল্প থাকে, যে আত্মীয়র
সামনে তাকে নিয়ে নেওয়া হয় না, বাসায় গেস্ট আসলে যে সে যে একজন সন্তান সেটা পরিচয় দেওয়া হয় না, তাকে আড়াল করে রাখা হয়। সে হয়তোবা তার ফিজিক্যাল স্ট্রাকচারটা একজন মেল বডি তার, বাট তার সাবকনসিয়াস সেক্সটা হচ্ছে ফিমেল, যার কারণে সে মেয়েদের মতো খেলনা পছন্দ করে, মেয়েদের মতো পোশাক পরিচ্ছদ পছন্দ করে, কিন্তু তার পরিবার তাকে কখনো ওইটাতে সাপোর্ট করেনি। সে মেয়েদের মতো পোশাক বলে তার বাবা তাকে মারধর করেছে, বা তার মা তাকে বলেছে যে আমি তোর বাবার চাপ সামলাতে পারছি না বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। দিন শেষে রাতের বেলা সে ঘর থেকে পালায় এসে বের হয়ে তার কমিউনিটির মানুষদেরকে সে খুঁজে নিয়েছে, একটা আলাদা চর্চার মধ্যে সে তার জীবনটাকে শুরু করেছে। তো তাকে দিয়ে আমি কিভাবে সমাজের ভালো কাজ আশা করব? তো এই মানুষগুলোকে যদি আমরা ভালো কাজের সাথে, ভালো চর্চার সাথে যদি আমরা যুক্ত করতে পারি, তাহলে হয়তো বা তাদের ভেতরেও একটা চিন্তার জায়গা তৈরি হবে যে না, আমার আসলে ঠিক আমরা যেভাবে জীবনটাকে পরিচালিত করছি আসলে এটা প্রকৃত জীবন নয়। আমরাও চাইলে আমার দেশের জন্য অবদান রাখতে পারি, আমার নিজের জীবনের জন্য সবার শুরুতে অবদান রাখতে পারি, আমি ভালোভাবে সম্মানের সাথে আমার জীবনটাকে অতিবাহিত করতে পারি। টাফ জব, মানে চরমতম কঠিন একটা কাজ এবং দীর্ঘমেয়াদী একটা কাজ। একটা যেটা হচ্ছে যে খুব সহজ, একটা মানুষের আপনি জীবন আচরণ, মানে যদি আপনি ফুড নিয়ে যান, তাকে যদি আপনি সাপোর্ট দেন, ইকোনমিক সাপোর্টটা দেন, তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনি পারসেপশনের জায়গা চেঞ্জ করা একটা শত শত বছর সময় লেগে যায়। একজন বৃহন্নলাকে দেখলে সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে যে প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়ার পরিবর্তন এটা আসলে অনেক লম্বা সময় ধরে কাজ করা প্রয়োজন আমি মনে করি। মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরুত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন rangashokkal@maachraanga.tv এই ঠিকানায়। দর্শক, আমাদের সঙ্গে আছেন সংগঠক ও স্বেচ্ছাসেবক সাদিকুল ইসলাম, তার কাছে আবারও ফিরে যাচ্ছি আমরা। যে জায়গাটায় ছিলাম, আপনার সংগঠন বিহন্নলা, সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম এবং মূলত এই সংগঠনটি তৃতীয় লিঙ্গ নিয়ে আপনারা কাজ করছেন। তো তাদের জীবনযাপন নিয়ে কথা বলছিলাম। তো একটু শুনি আসলে আমাদের সাধারণ মানুষের মধ্যে এখন এই বিষয়টি নিয়ে পরিবর্তন করা, মানসিক যে পরিবর্তন করা, সেটা আসলে কিভাবে করবেন বা কিভাবে আসলে ভাবছেন আপনারা? একটু যদি বলি, এখানে যেহেতু একটি দুর্যোগের সময় আমরা অতিক্রম করছি, আমরা সবাই জানি যে আসলে দুর্যোগ মানুষকে কাছে আনে। দুর্যোগ যখন হয় তখন ধনী গরিবেরও ভেদাভেদ থাকে না, মানুষে কোনো ভেদাভেদ থাকে না। সবারই একটাই টেন্ডেন্সি যে আমাদেরকে বাঁচতে হবে। তো এই করোনার সময় এসে আমরা যে শুরু থেকেই আমাদের যে পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছিলাম, যে মানুষের মধ্যে তাদের সম্পর্কে একটা পজিটিভিটি তৈরি করা, যে তারা আসলে আমাদের সমাজের সম্পদ, তারা রিসোর্স, তাদেরকে আমরা চাইলে ভালোভাবে সমাজে ব্যবহার করতে পারি এবং তারা সাধারণ মানুষের মতো তারা সমাজে বসবাস করতে পারে এবং ওই চর্চাটা থেকে তারা বের হয়ে আসতে পারে। আমরা শুধু অভিযোগই করি যেটা ট্রেনে বিরক্ত করছে, তারা বাসে বিরক্ত করছে, কিন্তু সমাধানের জন্য কিন্তু কেউ এগিয়ে আসে না, তাদের সাথে কেউ পজিটিভ একটা কথা বলে না রাস্তায় বসে। আপনি দেখবেন যে আপনি যদি বাসে, ট্রেনে কোনো একজন ট্রান্সজেন্ডার আপনার কাছ থেকে টাকা চাইতে আসে, আপনি যদি তার সাথে খুব পজিটিভলি একটা কথা বলেন, যদি জিজ্ঞাসা করেন যে আপা কেমন আছেন, আপনি দেখবেন যে সাথে সাথে তার অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে গেছে। তাদের সাথে ভালোভাবে কথা বলার মতো মানুষ আমরা পাই না, খুব কম পাই। তো প্রথমত হচ্ছে আমাদের নিজেদেরকে বদলাতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদেরকে সমাজের মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। আমি শুরুতে বলছিলাম যে দুর্যোগ মানুষকে কাছে আনে। এই করোনার সময় দেখেন আমার টিমে 10 জনের মতো ট্রান্সজেন্ডার তারা ছিল এবং করোনা যখন শুরুর যে প্রাক্কাল, বাংলাদেশে যখন এই দুর্যোগটা আসতে শুরু করলো, 8ই মার্চ বোধহয় প্রথম এফেক্টেড পাওয়া যায় এবং 26শে মার্চের দিকে বোধহয় আমাদের লকডাউন শুরু হয়। আমি ঠিক সঠিক বললাম না, ভুল বললাম জানি না। তো জি, আমরা মূলত 22শে মার্চ থেকে কাজ শুরু করি। আমাদের বিশ্ববিদ্যালয় যেহেতু 18 মার্চ বন্ধ হয়ে যায়, আমরা 22শে মার্চ থেকে আমি কাজ শুরু করি। আমার কাছে মনে হলো যে একটি দুর্যোগ বোধহয় আসতেছে, কারণ আমরা পুরো বিশ্ববিদ্যালয় জীবনে কখনো মানে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ পাইনি, কিন্তু এখন এমন একটা কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হলো যেটা একটা দুর্যোগ এবং যেটা অদৃশ্য একটা শক্তির কারণে এখনো খোলেনি। তো সবাই যখন আস্তে আস্তে হল ছেড়ে চলে যাচ্ছিল, যখন মানে একদম শেষ অবস্থা, যে সব মানে 2-4 জন বাকি আছে তারাও চলে যাচ্ছে, তখন মনের মধ্যে একটা ভয়
আস্তে আস্তে আসা শুরু করলো। বাট আমারও তো বাড়িতে যাওয়ার কথা ছিল, বাট বাড়িতে গেলাম না। আমি একটা বন্ধুর বাসায় আশ্রয় নিলাম বাড্ডাতে। তো তখন থেকেই আমার এই টিমের মেম্বারদের সাথে কথা হচ্ছিল যে আমরা কিছু করতে পারি কিনা। তাদের পক্ষ থেকেও ফিডব্যাক আসতেছিল যে ভাইয়া দেখেন না আমরা কিছু করতে পারি কিনা, যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয় তাহলে হয়তো বা আমাদের কিছু করতে হবে, আমরা আগে থেকে আমাদের কিছু ভেবে রাখা উচিত। তাদের পক্ষ থেকে এই ধরনের মেসেজ আমার কাছে আসা শুরু করলো। আমি একটু অবাক হই যে আমি যদি এখন সেলফিশের মতো বাড়ি চলে যাই, তারা চিন্তা করছে যে দেশের জন্য কিছু করা যায় কিনা, দেশের বিপদে কিছু করা যায় কিনা, আমি কিভাবে বাড়ি যাব। তো আমি নিজে নিজে চিন্তা করা শুরু করলাম, বাট তখন আমাদের ফান্ডিং নাই, অ্যাজ এটা খুব নতুন একটা সংগঠন। তারপরেও কেন যেন মনে একটা সাহস পাচ্ছিলাম যে তাদের ইন্সপায়ারেশনের কারণে যে তারা কাজ করতে চাচ্ছে আমাদের সাথে। তো তারপরে চিন্তা করলাম যে জিরো ফান্ডিংয়ে কিভাবে কাজ শুরু করা যায়। তো যেহেতু তারা কাজ করতে চাচ্ছে, আমরা চিন্তা করলাম আমাদের ফেসবুকে একটা, আমাদের খুব অল্প সংখ্যক হলেও আমাদের একটা ফলোয়ার গ্রুপ আছে, অ্যাবাউট 10 to 15,000-এর মতো, এবং যদি আমরা সেটাকে প্রমোট করি তাহলে সেটা আরও অনেক সংখ্যক বাড়বে। তাদেরকে দিয়ে যদি আমরা কোনো সচেতনতার কাজ আমরা করতে পারি, লাইক যেহেতু কোভিড আসার পরে খুব নতুন কিছু টার্মিনোলজি আমাদের সামনে চলে আসে, লাইক কোয়ারেন্টাইন, কি করতে হবে, হাত ধুতে হবে, হ্যান্ড ওয়াশ, মাস্ক, এগুলো তো কখনো মানুষ ব্যবহারই করে নাই। তো এই জায়গাগুলোতে মানুষকে অভ্যস্ত করা খুব টাফ ছিল শুরুর দিকে। তো আমরা এই জায়গাটা নিয়ে কাজ শুরু করলাম, এবং বিশেষ করে ট্রান্সজেন্ডার কমিউনিটির মধ্যে যারা আছে তারা তো শিক্ষার আলো পায় নাই, তারা তাদের লাইফস্টাইলটাই অন্যরকম। তো তাদের কমিউনিটির মানুষ যদি তাদের কমিউনিটির মানুষকে সচেতন করে তাহলে এটা হয়তো একটু ভালোভাবে কাজে দিবে। তো আমরা তাদেরকে দিয়ে কিছু ভিডিও তৈরি করা শুরু করলাম যে আপনারা সচেতনতার কথা বলেন, আপনারা স্বাস্থ্যবিধি মানার কথা বলেন। তো সেগুলোকে আবার আমরা আমাদের পেজের মাধ্যমে প্রচার করা শুরু করলাম। ঠিক এইভাবে করেই আমাদের কাজ শুরু হলো। তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক আমাদের ভাই বোন ছিল, তাদের সামান্য কিছু সহযোগিতা নিয়ে আমরা পোস্টারিং শুরু করলাম, আমরা স্প্রের কার্যক্রম শুরু করলাম। কারণ তখনও পর্যন্ত মানুষের ভেতরে সচেতনতা তৈরি হয় নাই, মানুষ বাসে ভিড় করছিল, বাস টার্মিনালগুলোতে ভিড় করছিল, যেহেতু লকডাউন শুরু হয়ে যায় বাড়ি যাওয়ার একটা হুড়োহুড়ি। তো আমরা বাস টার্মিনালগুলোতে, সায়দাবাদ বাস টার্মিনাল আমরা স্প্রে করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা রিক্সা, বাস, সিএনজিতে বিভিন্ন জায়গায় আমরা স্প্রের কার্যক্রম পরিচালনা করেছি। আমরা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এগুলো বস্তিতে বিতরণ করেছি একসাথে। এরপরে এই কাজগুলো আমাদের কন্টিনিউ হতে থাকে, তাদের সহযোগিতা আমাদের সাথে ছিল, বাট শুরু থেকে তাদেরকে আমরা ওভাবে করে ইনভলভ করতে পারিনি, অ্যাজ আমাদেরকে কিছু সেফটি টুলস তাদেরকে দিতে হবে, আদারওয়াইজ আমরা তাদেরকে ওভাবে কানেক্টেড রাখতে পারবো না, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ঠিক ওরকম ফান্ডিং ছিল না। তো তারপরেও তারা যেভাবে পেরেছে আমাদেরকে সাপোর্ট করেছে। মানে আপনাদের টিমে ওরা কাজ করেছে, বৃহন্নলা যারা আছেন তারা কাজ করেছে। কতজন আছে সদস্য এখন? কোভিডকালীন সময়ে তারা 10 জন, এবং আমাদের সদস্য 5 জন সহ মোট 15 জন আমরা কোভিডকালীন সময়ে কাজ করেছি। ওকে, বেসিক্যালি আপনারা ক্যাম্পাস এরিয়াতে যারা আছে তাদেরকে নিয়ে কাজ করেন? ক্যাম্পাস এরিয়াতে না, পুরো ঢাকা শহরের যারা ট্রান্সজেন্ডার আছে বিভিন্ন এলাকার, মোহাম্মদপুর। কোনো ডাটা কি আছে যে কত আছে এরকম, এদের সংখ্যা কত, বা এদের জীবন আচরণ কেমন, কি কি করে ওরা জীবন যাপন করে? আমরা এখনো পর্যন্ত ঠিক ওভাবে পুরো দেশব্যাপী কোনো সার্ভে এখনো পর্যন্ত করতে পারিনি বা করিনি। আমরা যতটুকু জানি সমাজসেবা অধিদপ্তরের জরিপ মতে বাংলাদেশে মোট ট্রান্সজেন্ডারের সংখ্যা এখনো পর্যন্ত 10,000। বাবার কোনো হিসাব বলছে 10,000, কোনো হিসেব বলছে, বেসরকারি হিসেব বলছে যে 500,000-এর মতো। আবার তাদের পক্ষ থেকে মাঝে মাঝে যারা অ্যাক্টিভিস্ট আছে তাদের কাছ থেকে ইনফরমেশন আসে যে ইটস অ্যাবাউট 2 লাখ। তো মানে একটা গড়বড় আছে আর কি, মানে এক্সাক্ট আসলে একটা হিসেব আমরা এখনো পর্যন্ত ধরে নিলাম 2 লাখ থেকে 5 লাখ, যাই হোক না কেন, এই মুষ্টিমেয় কজন মানুষের জীবন আচরণ পরিবর্তন করার জন্য বা এদের একটা সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য বছরের পর বছর জুড়ে এত ফাইট কেন করতে হচ্ছে? আপনার ফিল্ড লেভেলের অভিজ্ঞতা কি? ফাইট কেন করতে হচ্ছে বলতে আসলে আমি একটু উল্টা প্রশ্ন করতে চাই, আসলে ফাইট কারা করেছে? আমি কাউকে ফাইট করার সংখ্যাকে, মানে ফাইট করার মানুষের সংখ্যায় একটু আছে, কমতি আছে, যে আসলে কারা ফাইট করেছে, তাদেরকে নিয়ে কারা কথা বলেছে। এখনো পর্যন্ত তাদেরকে নিয়ে কথা বলার মানুষের সংখ্যা খুবই কম আমার চোখে পড়েছে। আমি খুবই খুশি, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তাদেরকে স্বীকৃতি দিয়েছেন, সেজন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে বৃহন্নলা পরিবার, এবং হয়তোবা পুরো ট্রান্সজেন্ডার কমিউনিটির মানুষ তার উপরে একটা স্যাটিসফ্যাকশন আছে তাদের। কিন্তু এর আগে বা আগে পরে কারা আসলে কথা বলেছে তাদেরকে নিয়ে, তাদের অধিকারগুলো নিয়ে, তাদেরকে সামনে নিয়ে আসা নিয়ে কারা কথা বলেছে? ফাইট করার মানুষের সংখ্যায় ঘাটতি রয়েছে বলে আমি মনে করি। আর সংখ্যা নিয়ে যে গড়বড়তা, সেটা মূলত ওই সচেতনতার অভাব
অভাবের জায়গাটা থেকেই আসলে আমরা জানি যে সমাজসেবা অধিদপ্তর তাদেরকে নিয়ে কাজ করছে। হিজড়া জীবনমান উন্নয়ন প্রকল্প রয়েছে একটা, যেটা 2012-13 অর্থ বছরে মাত্র 70 কি 80 লাখ টাকার মতো বাজেট ছিল তাদের জন্য। সেটা 2019-20 অর্থ বছরে এসে সেটা প্রায় 5 কোটি ছাড়িয়ে গেছে। এখন 5 কোটি টাকার বাজেট তাদের জন্য করা হয়েছে, বাট তাদের সংখ্যা যদি, যে আপনি যেটা বললেন, যদি ধরি 2 লাখ কি 5 লাখ, সেই 2 লাখ 5 লাখ মানুষের জন্য কি 5 কোটি টাকা তাদের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট? মোটেও যথেষ্ট নয়। এবং সেখানে হয়তোবা আপনারা লক্ষ্য করবেন যে যারা পড়াশোনা করছে ট্রান্সজেন্ডারদের মধ্যে, তাদেরকে একটা ভাতা দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ উত্তর ভাতা দেওয়া হচ্ছে। তো সেই ভাতার পরিমাণটা কত? যে মাসিক 700, কাউকে 600, ক্যাটাগরি বেসড। তো একজন মানুষ যে তার পরিবার থেকে বের হয়ে গেল, পরিবার তাকে বিতাড়িত করলো, তার সে একটা জায়গায় কাজ করবে, সেখানে সে মানে বুলিংয়ের শিকার হলো, বা সেখানে সে হ্যারাসমেন্টের শিকার হলো, ভায়োলেন্সের শিকার হলো, সে কাজ করতে পারছে না, সে একটা গার্মেন্টসে জব করতে পারছে না, সেখানে মানুষ টিটকিরি করছে তাকে, সেখানে তাকে নানা রকম কথা শুনতে হচ্ছে। এটা কি এডুকেশন সিস্টেমে হচ্ছে? মানে লাইক সে শিক্ষা নিতে গেল, সেখানেও সমস্যা হচ্ছে, স্কুলে সমস্যা হচ্ছে, কলেজে সমস্যা হচ্ছে, অবভিয়াসলি সব জায়গাতেই, সব ক্ষেত্রেই হচ্ছে তারা সমস্যার শিকার। এখন এই মানুষগুলো যার কোনো ইনকাম সোর্স নেই, তাকে যদি আমি মাসিক 700 টাকা ভাতা দিই, অথচ ঢাকা শহরে ছোট্ট একটা বাসা নিয়ে থাকতে গেলে তাকে মান্থলি 6 to 10,000 টাকা ভাড়া দিতে হয়, তাহলে সে মাসিক 700 টাকা ভাতা নিয়ে সে কি করবে? দ্যাটস ওয়াই আমাদের পরিকল্পনাটা হচ্ছে যে আগে মানসিকতার জায়গাটা চেঞ্জ করতে হবে আমাদেরকে। আমি আজও পর্যন্ত সরকারের কোনো অর্গান বা বেসরকারি কোনো অর্গান থেকে এখনো পর্যন্ত ট্রান্সজেন্ডারদেরকে মানুষ ভাবার এই বিষয়ে সচেতনতার কোনো বিজ্ঞাপনও আমি আমার টেলিভিশনে এখন পর্যন্ত চোখে পড়ে না। তাহলে মানুষ সচেতনটা হবে কিভাবে? আর এই মানুষগুলোকে যদি আমরা সমাজের অংশ ভাবতে পারি এবং সাধারণ মানুষের চিন্তনের ভেতরে যদি ওই জিনিসটা তৈরি করা যায়, তাহলেই তো তারা জেনারেলি একটা কর্মক্ষেত্রে কাজ করতে পারবে, সে তার নিজের জীবিকা নিজে অর্জন করতে পারবে। আমি যতটুকু জানি, চট্টগ্রামে দেখেছি আমরা একজন ট্রান্সজেন্ডার, তিনি চট্টগ্রাম মেডিকেলের সামনে বসে তিনি পান বা অন্যান্য জিনিস তিনি বিক্রি করছেন। তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছে যে আমি ভিক্ষা করে খাবো না কোনোদিন, আমি না হয় না খেয়ে মরে যাবো, বাট আমি ভিক্ষা করবো না, আমি মানুষের কাছে হাত পাতবো না। তো এরকম অনেক উদ্যমী মানুষ আছে ট্রান্সজেন্ডার কমিউনিটিতে, এরকম অনেক সাহসী মানুষ আছে যারা নিজে কিছু করে খেতে চায়। তাদের পাশে আমরা কতটুকু দাঁড়াতে পেরেছি? তো এই জায়গাগুলোর মধ্যে আমাদের পরিবর্তন আনতে হবে। এবং সবচেয়ে বড় কথা, ওই যে শুরুতে বলছিলাম যে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, ট্রান্সজেন্ডার কমিউনিটির মানুষ তারাও তো সেরা, তারাও তো মানুষ। এই জিনিসটা, এই মেসেজটা আমাদের পুরো দেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যেটা বলছিলাম কোভিডের কথা, যে কোভিডের মতো একটি মহামারীতে, এরকম একটি দুর্যোগে যেখানে মৃত্যু ভীতিটা হচ্ছে প্রত্যেক পরতে পরতে ছিল, সেরকম একটি সময়ে এই মানুষগুলোকে আমরা মানুষের সেবা করার জন্য পেয়েছি। আমরা ওই যে বলছিলাম যে স্প্রে করছিলাম, আমরা হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক দিচ্ছিলাম, আমরা তাদেরকে নিয়ে পোস্টারিং করছিলাম। এরপরে আমাদের আস্তে আস্তে আমাদের আবার ফান্ডিং যতটুকু হয়েছিল সেটা শেষ হয়ে যায়। তো শেষ হয়ে গেলে আসলে যেই কাজটার সাথে সম্পৃক্ত হয়ে গেছি সেটা থেকে থামার কোনো সুযোগ নাই, দিনে দিনে পরিস্থিতি খারাপ হচ্ছে। তো চিন্তা করলাম যে ঠিক আছে, আমি যে বন্ধুর বাসায় ছিলাম ওই বন্ধুর বাসায় একটা সাইকেল ছিল, কারণ ওর আবার হচ্ছে খুব ছোট পরিসরে একটা কুরিয়ারের বিজনেস, তো যার কারণে ওর বাসায় সাইকেল ছিল। তো আমি ওকে বললাম, ওর বেসিক্যালি বের হয় সাইকেলটা নিয়ে বিকেলে। তো আমি ওকে বললাম যে বন্ধু, আমি সকালের দিকে তোমার সাইকেলটা ব্যবহার করি, তুমি বিকেলে বের হও। তো তিনি তারপরে আমার বন্ধু বলল যে ঠিক আছে, তুমি এটা ব্যবহার করো। তো আমি আমার বিশ্ববিদ্যালয়ের পরিবারে বিভিন্ন গ্রুপ আছে, সেখানে আমি পোস্ট করলাম যে কারো যদি কোনো ইমার্জেন্সি হেল্প লাগে, লাইক বাজার করা, কারো ওষুধ কেনা, বা কারো হচ্ছে যে পার্সেল পৌঁছে দিতে হবে ইমিডিয়েট, এই কাজগুলো যদি থাকে সেই কাজগুলো আমি করে দিতে পারবো। বিসাইড, যদি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা কোনো পরিবার যদি সাধারণ মানুষের কাছে খাবার পৌঁছাতে চায়, যে সে খাবার রান্না করছে, মানুষকে সাহায্য করতে চাচ্ছে, কিন্তু সে সেটা ডিস্ট্রিবিউট করতে চাচ্ছে না, বাইরে ঝুঁকি নিয়ে বের হতে চাচ্ছে না, সেই খাবারগুলো আমি পৌঁছে দিব। তো ঠিক এভাবে করে তখন কার্যক্রম শুরু করলাম। আমি সাইকেল চালিয়ে বাড্ডা থেকে ক্যাম্পাসে আসতাম প্রতিদিন, মানুষ আমাকে কল করতো, আমার ইমার্জেন্সি নাম্বার প্রোভাইড করা ছিল, সেই নাম্বারে কল করতো এবং আমি সেই নাম্বারগুলোতে রেসপন্স করে আমি হচ্ছে তাদেরকে এইভাবে করে সহযোগিতা শুরু করেছি। তো এই খবরটি যখন আবার মানুষ জানলো, কিছু মানুষ আমাদের পাশে দাঁড়ালো। তো আমরা শুনছিলাম আপনার যে করোনাকালীন সময়ে আপনাদের যে অভিজ্ঞতা, এখনো তো বিশ্ববিদ্যালয় বন্ধ, তো আপনি কি এখনো ঢাকা অবস্থান করে এই কাজগুলো চালিয়ে যাচ্ছেন? এখন বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও
আমাদের দেশের লকডাউন বলেন বা করোনার প্রতি ভীতির যে জায়গাটা, সেটা কমে ফিলিংস গেছে। বলেন, সেটা কমে গেছে এবং মানুষ কিন্তু নিজেরাই বের হচ্ছে এবং খুবই কি বলবো যে বাস্তবতা হচ্ছে এই যে আজকে যখন মাছরাঙার অফিসে আসলাম, আসার পথে কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগে গেছে শুধুমাত্র রাস্তার জ্যামের কারণে। True. তো কিভাবে এখন ইমার্জেন্সি সার্ভিসটা আসলে চালু রাখা যায়, কারণ ওই সময়ে দেখা গেছে যে আমরা প্রতিদিন ঢাকা শহরের মধ্যেই আমরা প্রতিদিন 200 থেকে 220 কিলোমিটার আমাদের গাড়ি চলেছে, আমরা এইভাবে করে সার্ভিস দিয়েছি, যেটা কোনোদিনও সাধারণভাবে ঢাকা শহরে চিন্তা করা যায় না। True. তো যে কারণে আমাদের সার্ভিসটি এখন বন্ধ রয়েছে, বা সেটা সিচুয়েশনের উপর নির্ভর করবে, কিন্তু আমাদের দলটি এখনো প্রস্তুত রয়েছে কাজ আচ্ছা। করার জন্য। তো এই বৃহন্নলাদেরকে নিয়ে যখন সাধারণ মানুষের কাছে যান কাজ করার জন্য, তাদের প্রতিক্রিয়া কি হয় ইনস্ট্যান্টলি, যে এরা তো এই জায়গাটায় থাকার কথা না? অবাক হয় না তারা? অবশ্যই অনেক বেশি অবাক হয়, তবে এখানে দুইটা পক্ষ আছে। একটা পক্ষ যারা পজিটিভভাবে নিচ্ছে বিষয়টিকে, একটা পক্ষ আছে যারা এখনো পর্যন্ত যে এই মানুষগুলো সার্ভিস দিতে এসছে আমাদেরকে, তারপরেও তারা কেন জানি পারছেন না তাদেরকে পজিটিভভাবে নিতে। আরেকটা বিষয় কি চেঞ্জ আনা সম্ভব কিনা, বিশেষ করে ওদের যে পেশা, দুই ধরনের পেশা সম্পর্কে সাধারণ মানুষ জানে। একটা হচ্ছে কোনো বাড়িতে যদি বাচ্চা হয়, সেখানে গিয়ে ওরা বিভিন্নভাবে একটা বড় অঙ্কের অর্থ আদায় করার চেষ্টা করে, এক। দুই নাম্বার হচ্ছে রাস্তাঘাটে মানুষের কাছ থেকে হেনস্থা করে পয়সা আদায় করে। এবং এরা একটা, আমরা যতদূর জানি, যতটুকু এদের সম্পর্কে পড়ে বা মানুষের কাছ থেকে শুনে বুঝেছি, যে এরা একটা বড় আমব্রেলার নিচে থাকে। কোনো একটা সর্দার বা সর্দার নিয়ে হচ্ছে ওনাদের হেড থাকে, তার আন্ডারে অনেকগুলো থাকে। তো কোনো একটা কিছু যদি কারোর সাথে করা হয়, তাহলে পুরো গ্রুপ ধরে চলে আসে। এই যে বছরের পর বছর ধরে ওদের যে লিভিং সিস্টেমটা, এটা তো আসলে একটা করাপ্ট সিস্টেম। এটাকে চেঞ্জ করা যায় কিভাবে? আমি তো আসলে আমি একটু লাকি, একটু বলি আর কি, একটু জি, sure. ভূমিকা টানি যে Sure. করোনার সময় আমার খুব ভালো একটা সুযোগ হয়েছিল তাদের সাথে খুব ভালোভাবে মেশার, এবং আমরা কয়েকজন স্বেচ্ছাসেবক আমরা তাদের বাসায় থেকেছি। মানে কিছুদিন আমাদেরকে সেখানে থাকতে হয়েছিল, সামহাও বাসায় থেকেছি, তাদের হাতের রান্না খেয়েছি, তারা আমাদের টেক কেয়ার করেছে এবং তাদের সাথে একসাথে বসে আমরা মানে কোভিডকালীনের মানুষের যে সেবা করার জন্য যে ত্রাণ প্রস্তুত করা থেকে শুরু করে বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য যে কাজগুলো রয়েছে, রমজানের সময় সেহরি ইফতার প্রস্তুত করা, এছাড়া হচ্ছে যে জরুরি সেবা প্রোভাইড করা বা হচ্ছে এই যে স্প্রের কার্যক্রম, সব কিছু মিলিয়ে তাদের সাথে নিয়ে আমরা একসাথে কাজ করতে পেরেছি। সেই সময় খুব কাছ থেকে তাদেরকে আমাদের দেখার সুযোগ হয়েছে, তাদের মনের ভিতরে প্রবেশ করার সুযোগ হয়েছে। আমি মনে করি আমাদের সাথে কাজ করে তাদের যে কথা, সেটা হলো যে এই কোভিডের সময়ে তারা কাজ করে তারা নিজেদেরকে মানুষ ভাবতে শিখেছে। তাহলে এরকম একটি কাজের সাথে ইনভলভ হয়ে যদি তাদের মানসিকতার জায়গাটা পরিবর্তন হয়, তাহলে কেন আপনি যেটা বললেন যে সেই জায়গা থেকে তাদেরকে কেন বের করে নিয়ে আসা যাবে না? অবশ্যই সম্ভব। এই যে কোভিডের সময় তারা কাজ করলো, তারা মানুষের সেবা করলো। দেখেন, আমি আমার সংগঠনের সীমাবদ্ধ জায়গা থেকে বলি যে আমি আমার সংগঠনের জায়গা থেকে এই মানুষগুলোর জন্য কি করতে পেরেছি। তাদের জন্য কি আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পেরেছি? পারিনি। তাদের জন্য কি আমি একটা অ্যাক্সেসিবল সোশ্যাল এনভায়রনমেন্ট প্রোভাইড করতে পেরেছি? পারিনি। এখনো কিন্তু সেই মানুষটি যদি রাস্তা দিয়ে হাঁটে, তাকে কিন্তু সে ওই হিজড়া গালিটাই শুনতে হবে। যে বাঙালিদের একটা স্বভাব আছে যে কিছু কিছু শব্দ সেগুলো তারা মানে বাংলায় তাদের কাছে গালি, বাট ইংলিশে বললে সেটাতে কোনো সমস্যা নাই। এটা মোস্ট প্রবাবলি ওই যে হলদে গোলাপ বইয়ের মধ্যে আছে, স্বপ্নময় চক্রবর্তী যেটা বলেছেন, যে হিজড়া শব্দটাই হচ্ছে বাংলাদেশে মানুষের জন্য, মানুষের কাছে একটা গালি। তো এটা একটা গোষ্ঠীর জন্য পরিচয় তার, যে সে যে একজন ট্রান্সজেন্ডার, সে যে হিজড়া, এইটা তার একটা পরিচয়, এইটা তার একটা চর্চা, তার একটা প্র্যাকটিস। সেইটা কেন গালি হবে? এবং এই জন্য আমরা যদিও ওই নামটা দেওয়ার ক্ষেত্রে এখানে আমরা একটু ট্রিকি ভূমিকা পালন করেছি। আমি আপনার সাথে একমত। এটা শুধু হিজড়া কমিউনিটি না, এটা এখন প্রতিবন্ধীটাও শব্দটা নিয়েও আপত্তি আছে অনেক মানুষের, এটা নিয়েও কাজ হচ্ছে। কিন্তু শব্দের পরিবর্তে নতুন একটা শব্দ আসবে, সেটাও চলতে চলতে একটা সময় গালিই হয়ে যায় যদি কমিউনিটির জীবন মান পরিবর্তন না করা যায়। ট্রান্সজেন্ডার এটা একটা বৃহত্তর একটা জায়গা, এবং এটা কিন্তু শুধুমাত্র আমরা যে হিজড়া বলতে আমরা যে সাধারণ মানুষকে দেখি তা কিন্তু না, এটা একটা বিশাল একটা বড় একটা কনসেপ্ট, সায়েন্টিফিক, রাইট? তো সেই জায়গাটা নিয়ে আমাদের মনে হয় অনেক অনেক বেশি কথা বলা উচিত, অনেক অনেক বেশি জানাশোনার একটা ব্যাপার আছে। সারা দুনিয়াতে তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে, এটা নিয়েও অনেকে কথা বলেন। কিন্তু আমার জানার জায়গাটা হচ্ছে কর্মসংস্থানের জায়গাটা যদি আমি বলি। প্রথমত হচ্ছে তারা পারিবারিকভাবে এমনভাবে বড় হন যে তারা পরিবারের মতো থাকেন না, তারা শিক্ষা পান না, এবং
সেই অবস্থায় তাদের যুগের পর যুগ কেটে যাচ্ছে, বেশ কিছু জেনারেশন পার হয়ে গেছে। এদেরকে নিয়ে এসে আপনি কোথায় কর্মসংস্থানের ব্যবস্থা করবেন? মাঝে মাঝে আমরা দেখি দুই একটা সংগঠন তাদেরকে হয়তো বিউটিশিয়ানের দায়িত্ব দিচ্ছে, তাদেরকে হয়তো বাসায় কাজের ব্যবস্থা করে দিচ্ছে। এগুলো কি আসলে একটা মানুষের জীবনমান পরিবর্তন করবে যদি আসলে আসল শিক্ষাটাই তারা না পায়? খুব সহজভাবে বলতে গেলে যেই চর্চাটা শত বছরের, সেই চর্চাটার সেই প্র্যাকটিসের জায়গাটা তো আমরা খুব সহজে পরিবর্তন করতে পারবো না। আপনি শুরুতেই যেটা বলছিলেন, আমাদের তো কোথাও না কোথাও শুরু করতে হবে এবং খুব সহজ একটা সমাধান আছে। আমি যদি যে পরিবারে ট্রান্সজেন্ডার কমিউনিটির একজন জন্মগ্রহণ করলো, সেই পরিবারটাকে যদি আমরা কাউন্সিলিং করতে পারি শুরুতে, তাহলে কিন্তু এই পুরো চর্চাটা এবং এই পুরো ব্যাপারটাই আর থাকে না। তাহলে আপনি রাষ্ট্রের কাছেও আসেন, আপনি যদি স্ট্যাটিস্টিক্সের কাছে যান, আমি জানি না আপনার আছে কিনা, বাট আমার কোশ্চেন চলে এসছে এই মুহূর্তে যে কজন আজ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা উত্তর পর্যায়ে কজন হিজড়া আজ পর্যন্ত ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হয়েছে? রাষ্ট্র কি তাকে সেই সুযোগটা দিয়েছে? কজন হিজড়া আসলে সরকারি চাকরিতে আছেন? এগুলোও তো পরিবর্তন হওয়া দরকার, খুব দরকার। এক্স্যাক্টলি সেটাই, যে প্রত্যেকটা সেক্টরে আমি দেখেন আজকে একজন ট্রান্সজেন্ডার তিনি শিক্ষিত কি অশিক্ষিত বা তিনি কীভাবে বড় হয়েছে সেটা আমি একটু পরেই না হয় আসি। সে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে যেহেতু স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই অর্থে বলছি, নাগরিক হিসেবে তিনি যদি কোনো হাসপাতালে যান, তার জন্য কি হাসপাতালে কোনো বিশেষ ব্যবস্থা আছে? বা তাদের কল্যাণের জন্য যে কাজগুলো হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেটা কেন সমাজ কল্যাণের জায়গায় হবে? আমি প্রতিবন্ধীদের ক্ষেত্রেও ঠিক একই কথা বলবো, যে প্রতিবন্ধী ব্যক্তি বা শিক্ষার্থী যারা রয়েছে তাদের কল্যাণের জায়গাটিও সমাজসেবা অধিদপ্তর বা সমাজসেবা মন্ত্রণালয় দেখছে, কেন এটা কেন শিক্ষা মন্ত্রণালয় দেখবে না? বা ট্রান্সজেন্ডার কমিউনিটির এডুকেশনের তাদেরকে মেইন স্ট্রিমে আনার জন্য এই বিষয়টি কেন শিক্ষা মন্ত্রণালয় দেখবে না? সব মিনিস্ট্রি কেন দেখবে না? এই জায়গাগুলোতে আমার মনে হয় যে গভর্নমেন্টের একটু ভাবা উচিত, ভেবে একটু বৃহৎ আকারে একটা পরিকল্পনা গ্রহণ করা উচিত, যাতে কোনো না কোনো একটা সময়ে আমরা এই কমিউনিটিকে আমাদের সমাজে ৮-১০ জনের মতো সাধারণভাবে বেড়ে উঠতে দেখব। যেখানে আমার কোনো হাত নাই, যেটা সম্পূর্ণই প্রকৃতি নির্ধারণ করে, সেখানে তাদের জন্য একটা স্পেশালাইজড সিস্টেম, যদি সেটা তাদের জীবনমান উন্নয়নের জন্য না হয়, সেটা আমি কেন করব? তাহলে তো রাষ্ট্রীয়ভাবে ওখানে আমাদের দায়বদ্ধতা রয়েছে এবং এটার পরিবর্তন অবশ্যই হওয়া উচিত। বৃহন্নলা নিয়ে আমি ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই আপনার, যে এই প্রতিষ্ঠানটা নিয়ে আপনি কি করবেন ভবিষ্যতে? ওভারঅল আমাদের ভিশনটাই হচ্ছে যে আমরা এই কমিউনিটির মানুষগুলোকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে চাই এবং আমরা একটা একীভূত বাংলাদেশ চাই, একটা ইনক্লুসিভ বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। কারণ আমরা এসডিজির কথা বলি, আমরা ইনক্লুসিভ এডুকেশনের কথা বলি, কিন্তু সেটাকে আমরা আদৌ বাস্তবায়ন করতে পেরেছি? বা এই কমিউনিটির মানুষ হয়তো বা তাদের সংখ্যায় কম, কিন্তু এই কমিউনিটির মানুষগুলোকে, তাদেরকে যদি আমরা আমাদের এডুকেশনের মূলধারায় না নিয়ে আসতে পারি, তাহলে কি আমরা কোনোদিন বলতে পারবো যে আমাদের এডুকেশন সিস্টেম ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম? কখনোই সেটা সম্ভব নয়। সুতরাং সবাইকেই আমাকে এক ছাতার নিচে আনতে হবে, সবাইকে আমাকে সমমূল্যায়ন করতে হবে সেই জায়গাটি তৈরি করার জন্য, এবং সেই ইনক্লুসিভ বাংলাদেশ স্টাবলিশ করার জন্য আমরা কাজ করছি এই কমিটির মানুষদেরকে নিয়ে, এবং তাদেরকে সমাজের সামনের সারিতে নিয়ে আসা পর্যন্ত আমাদের যা যা করণীয় আমরা সেটাই করব। তবে কিছু স্পেসিফিক পরিকল্পনা আমাদের রয়েছে, তারা যাতে এখন ওই যে একটা সমাধানের কথা বললেন, যে যেহেতু তারা ঠিক একটা অফিসে কাজ করার মতো যোগ্য হয়ে ওঠেনি অনেকেই, তাদেরকে আমরা সামাজিক যে ব্যবসা রয়েছে, সোশ্যাল বিজনেস আমরা বলি, সেটার সাথে আমরা তাদেরকে ইনক্লুড করতে পারি। তাদের মধ্যে অনেকেই উদ্যোগী রয়েছেন, আমি বলেছি, তাদের অনেক হাতে বানানো জিনিস রয়েছেন, তারা অনেকেই নকশি কাঁথা সেলাই করেন, অনেকেই ডিজাইনের কাজ করেন, অনেকেই শাড়ির ব্লগের কাজ করেন। আমরা বৃহন্নলা থেকেও ইতিমধ্যে অফার করেছি তাদেরকে, যে তাদের হাতে বানানো যে কাজগুলো রয়েছে সেগুলো তারা আমাদের কাছে তাদের প্রত্যাশিত মূল্যে বিক্রি করতে পারবে, এবং সেটার বাণিজ্যিকীকরণের কাজগুলো আমরা করব আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। ঠিক এই ধরনের উদ্যোগগুলো আমরা নিয়েছি। পাশাপাশি আমাদের স্বপ্ন রয়েছে যে আমরা প্রত্যেকটি অন্তত বিভাগীয় শহরে প্রথম দিকে আমরা তাদের জন্য লার্নিং সেন্টার স্টাবলিশ করব, সেখানে তাদের নন ফর্মাল এডুকেশনের অন্ততপক্ষে শুরুর দিকে নন ফর্মাল এডুকেশনের ব্যবস্থা থাকবে। শিক্ষা ও গবেষণার সাথে যেহেতু আমি যুক্ত রয়েছি, আমার ডিপার্টমেন্টের যারা ফ্যাকাল্টি রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মাহবুব লিটু স্যার, তিনি আমাদের সাথে রয়েছেন। আমরা একটি কারিকুলাম ধরে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কোলাবোরেট করে আমরা তাদের এডুকেশন নিয়ে কাজ করব। পাশাপাশি তাদের যে স্কিল ডেভেলপমেন্টের জন্য যা যা করণীয়, সে যেটা পছন্দ করে, আমি জাস্ট সে একজন ট্রান্সজেন্ডার বলে তাকে আমি সিকিউরিটি গার্ড হিসেবে দাঁড় করিয়ে দিলাম, এটা হতে পারে না। কারণ সিকিউরিটি গার্ড, আমাদের সমাজে যারা সিকিউরিটি গার্ড রয়েছে তাদেরকেই আমরা কতটুকু সম্মানিত করি। তাহলে আমি একজন ট্রান্সজেন্ডার, তাকে আমি কেন সিকিউরিটি গার্ড হিসেবে শুধুমাত্র ওই একটা আঙ্গিকে দাঁড় করিয়ে দিব? সুতরাং তাদের যে পছন্দ, সেই পছন্দ নিয়ে আমাদেরকে ভাবতে হবে। সে একটা পোশাক তার পছন্দ মতো সে পরতেই পারে,
কই আমাদের সমাজে আমি যদি পাঞ্জাবির বদলে আমি যদি টি শার্ট পরে হাঁটি আমাকে তো কেউ কিছু বলে না, তাহলে সে যদি টি শার্টের বদলে সে যদি শাড়ি পরে হাঁটে তাহলে কি সমস্যা? সমস্যা কোথায়? তো এই স্বাধীনতার জায়গাটা আমাদের মানুষদেরকে দিতে হবে, তৈরি করে দিতে হবে। সেই কাজটি আমরা করব। পাশাপাশি আমাদের আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে। যেহেতু এখনো পর্যন্ত এই বিষয়টি আমাদের দেশে অত্যন্ত ডিবেটেড, আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছি, বিশ্ববিদ্যালয়ের তরুণদেরকে আমাদেরকে যুক্ত করতে হবে, কারণ এইটাকে আমাদের একটা মুভমেন্টের জায়গায় আসলে নিয়ে যেতেই হবে, কারণ একটা ভালো রেভলিউশন না হলে তাদের এই বিষয়গুলো নিয়ে দাবি আদায় আসলে সম্ভব না, এবং তাদেরকে নিয়ে অনেক বেশি কথা বলা প্রয়োজন আমি মনে করি। কারণ হয়তোবা আজকে আমরা করোনায় তাদেরকে নিয়ে কাজ করেছি বলে আজকে আমি মাছরাঙা টিভিতে সেখানে এসে কথা বলছি, বা অন্য মিডিয়াগুলো তাদেরকে নিয়ে খুব বেশি কথা বলেছে, তাদের অধিকার আদায় করতে হবে সেটা নিয়ে খুব বেশি কথা বলেছে বলে আমার চোখে পড়েনি। তো এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অধিক কথা বলতে হবে। ইউনিভার্সিটি বেসড, ডিপার্টমেন্ট বেসড ডিবেট হতে পারে, ডিবেটের মধ্যে তাদের টপিকগুলো চলে আসতে পারে, যে কিভাবে আসলে তাদের সমাধান করা যায়। আমরা বৃহন্নলা কিছু আইডিয়া দিলাম সেটাই সমাধান অনেকের কাছ থেকে আইডিয়া আসবে এই কমিটির মানুষগুলোকে কিভাবে, যেহেতু অনেক দিনের একটি চর্চা, আমরা খুব সহজে বের হয়ে আসতে পারবো না। আমাদের নতুন নতুন আইডিয়াস আসতে হবে এবং তাদের পক্ষ থেকে আমাদের শুনতে হবে যে তারা আসলে কি চায়, তারা কি সমাধান চায়, কারণ তারা ওই কমিউনিটিটাকে বিলং করছে, তারাই সবচেয়ে ভালো বলতে পারবে তাদের জন্য আসলে কি দরকার। চমৎকার, আমরা আসলে খুব দুর্দান্ত একটা সময় কাটিয়েছি। এটা ভেবে ভালো লাগছে যে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা শুধু পড়াশোনা করছে না, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি সমাজকে নিয়ে চিন্তা করছে, এবং আপনি তাদের মধ্যে অন্যতম একজন। এভাবেই আসলে আমাদের শুরু হয় এবং পরিবর্তন নিশ্চয়ই হবে। হয়তো আপনার হাত ধরেই এমন বড় কিছু একটা হবে, আমরা সেই শুভকামনা জানিয়ে শেষ করতে চাই। সেদিনও হয়তো আমরা আপনাকে রাঙা সকালে আবার অতিথি করব। অনেক ভালো থাকবেন আপনি, আজকের জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনকে।